নমস্কার সকলকে, রাজাগজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলে মোটামুটি এখন জেনেই গেছেন যে একটা আমাদের নতুন ট্রেন ভারতবর্ষে শুরু হয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রেন। ঠিক আছে, এই খবরটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু ঠিক আছে, তবু এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করাটা খুবই জরুরি। দেখুন, ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রেন এটা, ঠিক আছে। এই হাইড্রোজেন ট্রেনটার গুরুত্বটা কতটা সেটাই অ্যানালাইসিস থেকে আপনি বুঝতে পারবেন, যেটা কেন এত বেশি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতবর্ষ প্রায় নিয়ার অ্যাবাউট 100% যত রেল রুট আছে, যতটা তার রেলের যা যা জায়গায় রুট আছে, মোটামুটি 99.6%-এর কাছাকাছি ইলেকট্রিফাইড হয়ে গেছে। তাহলে আপনি বলবেন যে যদি 99.6% ইলেকট্রিফাইড হয়ে গেছে আর 0.4% বাকি আছে, মানে ভারতবর্ষের আকার আয়তনের হিসাবে 0.4% খুবই কম। ঠিক আছে, তো সেই যে সামান্যটা আমি দেখছিলাম, সেই ডাটাটা অনুযায়ী মোটামুটি 270 কিলোমিটারের কাছাকাছি। তাহলে 270 কিলোমিটার শুধুমাত্র যখন আর এই ইলেকট্রিফাইড করতে বাকি আছে, তো সেই জায়গাটা ইলেকট্রিফাইড করে নিলেই তো হয়। তো হাইড্রোজেন ট্রেনটার প্রয়োজন কেন? দেখুন, এখানে আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষের এনার্জি সিকিউরিটির একটা ভীষণ বড় ক্রাইসিস আছে, মানে একটা ভীষণ বড় একটা সবসময় একটা এনার্জি সিকিউরিটিটা ভারতবর্ষের কাছে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কিভাবে? এই যে সামান্য ইরানের ক্ষেত্রে দেখুন, এই যে স্ট্রেট অফ হরমুজটা ইরান ব্লক করে দিয়েছে, বা এখনো যে মোমেন্টে আমি আপনাকে এই ভিডিও এডিট করছি বা ভিডিও দিচ্ছি বা ভিডিও আপনি শুনছেন, তখনও স্ট্রেট অফ হরমুজে কিন্তু একটা উত্তেজনা কিন্তু বিরাজমান আছে। এবং সেখানে আপনি জানেন যে ইউএসএ বলে দিয়েছে যতগুলো স্ট্রেট অফ হরমুজের আমি গার্জিয়ান। ঠিক আছে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে যতগুলো জাহাজ আসবে, যা কিছু আসবে, প্রত্যেকের থেকে আমি 20% ট্যারিফ নেব। ঠিক আছে, তো কোথাও না কোথাও দেখুন, সেই স্ট্রেট অফ হরমুজের জন্য আমাদের দেশের বাজারে আপনি বুঝতে পারছেন কতটা বেশি দাম বেড়েছে। তেলের দাম তো বেড়েইছেই, কিন্তু তার সাথে সাথে তেল যখন দামটা বাড়ে, শুধু তেলের দাম বাড়ে না, তার প্রাসঙ্গিক মোটামুটি আমাদের ঘরের মধ্যে থাকা, ঘরে ব্যবহার হওয়া মোটামুটি সব কিছুরই দাম বেড়ে যায়, কারণ কোথাও না কোথাও সব কিছু গিয়েই তেলের ওপরই নির্ভরশীল। ঠিক আছে, তো সেই জিনিসটাকে বাইপাস করার জন্য, যাতে আমাদের এই তেলের ওপর নির্ভরশীলতাটা আমরা যাতে কমাতে পারি, সেটার ওপর বেস করে ইলেকট্রিসিটিটাও ওপর যে আমাদের ডিপেন্ডেন্সিটাকে কমানোর জন্যই কিন্তু এই হাইড্রোজেন ট্রেনটা। ঠিক আছে, দেখুন, হাইড্রোজেন ট্রেনের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন তো, যে এটার পলিউশন অনেক কম। ঠিক আছে, পলিউশন নেই, মানে এটা যে যেটা জল বাষ্প হিসাবে যেটা বেরোবে, সেটার আর কি পলিউশন, সেটা তো অবভিয়াসলি একটা খুবই ভালো তাহলে না। এটা হাইড্রোজেন আর অক্সিজেন আপনি জানেন, সেটা মিশে জল হয়, সেটাকে হাইড্রোজেনকে অনেক বেশি হাই প্রেসারের মধ্যে রেখে সেটাকে অক্সিজেনের সাথে মিলিয়ে জল তৈরি করা হবে, যেটা বাষ্প হিসাবে বাই প্রোডাক্ট হিসেবে বেরোবে। এবং এই যে দুটোকে মিলিয়ে যে এনার্জিটা পাওয়া যাবে, সেইটা দিয়ে এই ট্রেনটা চলবে। তো এইটা হচ্ছে সোজা বাংলায় যেভাবে ট্রেনটা চলবে। এবার এই যে ট্রেনটা যে চলছে, এটা 17ই জুলাই, যে আপনি যেমন দেখছেন যে এটা নরেন্দ্র মোদী, আমাদের যে প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি এটা উদ্বোধন করেছেন। এটা হরিয়ানার জিন্দ থেকে সোনিপত অব্দি চলবে। এটা আপাতত 89 কিলোমিটার, প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি এই ট্রেনটি আপাতত যাত্রা শুরু করেছে, এবং ধীরে 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 বাকি রুটেও চলবে। ঠিক আছে, যেরকমটা বললাম যে আপনাকে কেন এতটার বেশি প্রয়োজন আছে, যে দেখুন, অবভিয়াসলি পলিউশন কম, এটা সাউন্ড অনেক কম। এবার সাউন্ড মানে বা ভাইব্রেশন যেটা, এটার অনেক কম। এবার এটারও একটা গুরুত্ব আছে। দেখুন, আমাদের যতগুলো সীমান্ত আছে, সেটা পাকিস্তান বর্ডার বলুন বা আমাদের অরুণাচল বলুন বা বিভিন্ন যে চায়নার সাথে যে যে বর্ডার আছে, সেখানে যদি এই ট্রেনটা চলাচল করে বা যে ট্রেনটা যদি রেগুলারলি যদি যাতায়াত করে, তো সেটাকে ধরা অনেকটা বেশি কঠিন। ঠিক আছে, রেগুলার ট্রেন গেলে তার একটা ভাইব্রেশন থাকে, সেটা দেখে মোটামুটি বোঝা যাবে যে আচ্ছা ঠিক আছে, এই ট্রেনটা যাচ্ছে। কিন্তু এই ট্রেনটা দিয়ে যদি কোনো রকম ভাবে কোনো আর্মি মুভমেন্ট করানো হয়, তো এটা কিন্তু বোঝা খুবই কঠিন। ঠিক আছে, তো আপাতত এই ট্রেনটা শুধুমাত্র হরিয়ানার জিন্দ এবং সোনিপত অব্দি চলবে। এই ট্রেনটার নাম দেওয়া হয়েছে নোমো গ্রিন ট্রেন। ঠিক আছে, এটার মোটামুটি হাইয়েস্ট যে পাওয়ারটা আছে, মানে গতিবেগটা আছে, সেটা হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। এবং এটাতে 10টা কোচ আছে, দুটো হাইড্রোজেন পাওয়ারের সেল আছে, মানে যেটা হাইড্রোজেন পাওয়ার, যেখানে বিক্রিয়া মানে বিক্রিয়াটা রিয়াকশনটা হচ্ছে। 8টা যাত্রী কোচ আছে, প্রায় 2600 জনকে নিয়ে যেতে পারবে। এটা মোটামুটি
ব্যাপার দেখুন, আসলে ভারতবর্ষের উদ্দেশ্য কি জানেন তো, যে 2070 সালে ভারতবর্ষ নেট জিরোতে যেতে চায়। মানে আমাদের কার্বন এমিশনটা হবে না, কার্বন ইন দ্য সেন্স যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এটা আমরা 2070 সালে আমাদের লক্ষ্য আছে, ঠিক আছে। তো সেই কারণের জন্য হাইড্রোজেন ট্রেন একটা ভীষণ বড় একটা মানে অ্যাচিভমেন্ট ভারতের কাছে। এবার কেন অ্যাচিভমেন্টগুলো জানেন তো, এইগুলো যদি আপনি দেখেন, আজ থেকে প্রায় 2 বছর থেকে 2.5 বছর আগে ইলন মাস্ক একটা কনফারেন্সে এসে অলরেডি বলে দিয়েছিল যে হাইড্রোজেন ট্রেন বা হাইড্রোজেন দিয়ে কখনো কিছু সম্ভব না, হাইড্রোজেন ইজ নট এ মানে ফিউল বা প্রপার ফিউল, এটা কিন্তু নয়। মানে এটা ইলন মাস্ক বলে দিয়েছিল। কারণ কি জানেন তো, কারণ একটা দেশ যদি হাইড্রোজেনের ওপর চলে আসে, হাইড্রোজেন থেকে যদি সে এনার্জি নিয়ে যদি সে ট্রেন বাস চালানো শুরু করে দেয়, তাহলে তো ইলন মাস্কের ইভি আর কিনবে কে? ঠিক আছে, তাদের তো ব্যবসা তো চলে যাবে না। তো তখন থেকে ভারতবর্ষ কাজ শুরু করে দিয়েছিল হাইড্রোজেনের উপর, ঠিক আছে। তখন আমারও মনে আছে, তখন আমাদের বিদেশমন্ত্রী যে এস জয়শঙ্কর আছে, উনি বলেছিলেন যে না, আমরা হাইড্রোজেন করবো এবং হাইড্রোজেন আমরা সফলভাবেই করবো। ঠিক আছে, দেখুন, হাইড্রোজেনের একটা আপনি জানেন, আমি বলছি হাইড্রোজেনের যে ক্যালোরিফিক একটা ভ্যালু হয়, ক্যালোরিফিক ভ্যালুর শব্দের মানে হচ্ছে যে সেটা কত বেশি তার জ্বলন ক্ষমতা, মানে সে কতটা বেশি ভালো জ্বালানি। সেই হাইড্রোজেনের যে ক্যালোরিফিক ভ্যালু যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই পৃথিবীতে যা যা কিছু পাওয়া যায়, মানে মাটির নিচে বাতাসে বলুন, যা যা কিছু পাওয়া যায় তার সব থেকে বেশি। ঠিক আছে, কিন্তু ওর একটু টেকনিক্যাল লিমিটেশন আছে, শুধু সেই কারণের জন্য হাইড্রোজেনকে প্রপারভাবে ইউজ করা এটা একটা খুব সাইন্টিফিক্যালি একটা মানে চ্যালেঞ্জিং একটা বিষয়। ঠিক আছে, বাট এটা কিন্তু সব থেকে ভালো জ্বালানি। ঠিক আছে, মানে হাইড্রোজেন কিন্তু সব থেকে বেশি ভালো জ্বালানি। ঠিক আছে, তো এর আগে বেশ কিছু দেশ আছে, যেমন জার্মানি, ফ্রান্স, চীন, এরা সবাই করেছে, কিন্তু বেশি লং টার্মে ইউএসএও আছে, সেখানে লং টার্মে কেউ যেতে পারেনি। এখানে এখন ভারতবর্ষ এটার মধ্যে মানে যোগ দিয়ে দিয়েছে। ভারতবর্ষ এটা অবশ্যই মেক ইন ইন্ডিয়া তো অবশ্যই। এবং এটার জন্য কি জানো তো, এই যে যেমন বললাম, তেলের ওপর নির্ভরশীলতা, ডিজেলের ওপর নির্ভরশীলতা কমবে, ইলেকট্রিসিটির ওপর নির্ভরশীলতা কমবে। তো এই জিনিসটা খুবই আমাদের দেশের জন্য তো অবশ্যই ভালো। এবার দেখুন, আহ, এবার ইন ডিটেলস আপনারা যদি জানতে চান, আমি পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারবো, এবং সেটা যদি আপনারা জানতে চান তো একটা অবশ্যই কমেন্ট করে দেবেন। ঠিক আছে, আপাতত এই ট্রেনটা শুধু ওই জিন্দ আর সোনিপতের মধ্যেই চলবে। তার কারণ হচ্ছে জিন্দ যে জায়গাটা আছে, সেখানে ওই হাইড্রোজেন রিফুয়েলিং বা উৎপাদন, যে হাইড্রোজেনটাকে তৈরি ওখানেই করা হচ্ছে। তো ওই একটাই মাত্র আপাতত জায়গা আছে, সেই জন্য ওখানে চলছে। আর ধীরে ধীরে বিভিন্ন জায়গায় এসে যাবে। ঠিক আছে, বিভিন্ন জায়গা বলতে জানেন তো, যেখানে যেখানে এই ওভারহেড তার নিয়ে যাওয়া সম্ভব নয়, ইলেকট্রিফাই করা সম্ভব নয়। ঠিক আছে, বিভিন্ন যেমন যেখানে ধরে নিন জঙ্গল, মানে যেখানে একটা পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সমস্ত জায়গায় তো সম্ভব না, না। তো সেই সমস্ত জায়গাতে এই ট্রেনটা চালালে এটার মানে না তো কোনো পরিবেশ দূষণ হবে, না এটার কোনো সাউন্ডের কোনো ভাইব্রেশন থাকবে, মানে কোনো পরিবেশের ওপর এর কোনো খারাপ প্রভাবই নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপারে। এটা মানে সব থেকে মিনিমাম যে ভাড়াটা 5 টাকা, এবার ম্যাক্সিমাম অনেক 30 টাকা অবধি আছে। ঠিক আছে, 17ই জুলাই জিন সোনিপতে এটা নরেন্দ্র মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী, তিনি এটাকে উদ্বোধন করে দিয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় হচ্ছে, এটা সমস্ত কিছু আমরা যখন হবে তখন আমরা জানবো, এবং সেটা নিয়ে আমি ইন ডিটেলসে ভিডিও অবশ্যই বানাবো। কিন্তু এটা নিয়ে যদি আরও কিছু জানতে চান তো অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি এটা নিয়ে ইন ডিটেলসে একটা ভিডিও বানাবো। অলরেডি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।